আচ্ছা, এখন আমরা ফিজিক্স 2 এর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব, যে প্রমাণটি পরীক্ষায় আসার সম্ভাবনা 99% মিড টার্ম এবং ফাইনালে। তাহলে প্রমাণটি কি? 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। সমাধান। তাহলে প্রথমত আমাদের টার্গেট হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করা। আলফা কি? আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বিটা কি? বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর গামা কি? গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে যেহেতু আমরা প্রথমত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করব, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলে কাজ করতে হবে। তো ক্ষেত্রফলে কাজ করা মানে কি? 2 ডাইমেনশনাল কোনো বস্তুকে নেওয়া। তো 2 ডাইমেনশনাল বস্তু কি হইতে পারে? লাইক এক ধরনের পাত। তাহলে আমরা এখানে একটি আয়তাকার পাত নিব, যার দৈর্ঘ্য হবে a1 বা আদি দৈর্ঘ্য a1 এবং আদি প্রস্থ b1 এবং আদি ক্ষেত্রফল s1। তাহলে ধরে নিব যে মনে করি একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফল একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথাক্রমে a1, b1 ও s1। তাহলে ক্ষেত্রফলকে s1 ধরছি। তাহলে ক্ষেত্রফল s1 ইকুয়াল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য a1 আর প্রস্থ কি? b1 আর ক্ষেত্রফল s1। তাহলে s1 ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ যথাক্রমে a2, b2 ও s2। যখন আমরা এই পাতে তাপমাত্রা বৃদ্ধি করব, তখন কি ঘটবে? দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, প্রস্থর প্রসারণ ঘটবে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটবে, এমনকি আয়তনেরও প্রসারণ ঘটবে। এখন ধরলাম যে এখানে দৈর্ঘ্য a1 বৃদ্ধি পেয়ে a2 হয়েছে, আর প্রস্থ b1 বৃদ্ধি পেয়ে b2 হয়েছে, আর ক্ষেত্রফল s1 বৃদ্ধি পেয়ে s2 হয়েছে। তাহলে বৃদ্ধিকৃত ক্ষেত্রফল s2 ইকুয়াল আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি? a2 আর প্রস্থ হলো b2, তার মানে s2 ইকুয়াল টু a2 b2। এখন একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা দেখি। ফর্মুলা হলো যে পরিবর্তিত মান ইকুয়াল টু আদি মান ইন্টু 1 প্লাস সহগ ইন্টু টি। এখন এখানে সহগের কথা বলছে। সহগ কখন কোনটা নিব? যখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নিব। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলো হলো 1 ডাইমেনশনাল অবজেক্ট, মানে একমাত্রিক। সেক্ষেত্রে সহগ আলফা নিব। আর যখন আমরা ক্ষেত্রফলকে কাউন্ট করব বা ক্ষেত্রফলের হিসাব করব, এই ক্ষেত্রে সহগ বিটা নেব, কারণ এটি কি? 2 ডাইমেনশনাল থিংস বা অবজেক্ট। তারপরে আমরা যখন আয়তনকে হিসাব করব, তখন সহগ গামা নেব, কারণ কি? আয়তন 3 ডাইমেনশনাল অবজেক্ট, মানে 3 মাত্রিক বস্তু। এখন তাহলে এখানে সূত্রে আছে পরিবর্তিত মান। তাহলে দৈর্ঘ্যের জন্য যদি হিসাব করি, পরিবর্তিত দৈর্ঘ্য a2 ইকুয়াল টু আদি দৈর্ঘ্য a1 1 প্লাস সহগ, দৈর্ঘ্যের ক্ষেত্রে সহগ আলফা ইন্টু হলো টি। অনুরূপভাবে প্রস্থের জন্য পরিবর্তিত প্রস্থ ইকুয়াল টু আদি প্রস্থ 1 প্লাস সহগ প্রস্থের জন্য আলফা হবে ইন্টু টি। তারপরে ক্ষেত্রফলের জন্য পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়াল টু আদি ক্ষেত্রফল 1 প্লাস সহগ। তাহলে ক্ষেত্রফলের জন্য সহগ কি হবে? বিটা। তারপরে সূত্রানুসারে টি, মানে প্রত্যেকটা বিষয়কে এই সূত্র ফলো করে লেখা হয়েছে। এখন এটাকে 1 নাম্বার দিব, এটাকে 2 নাম্বার দিব এবং এটাকে 3 নাম্বার দিব। এখন আমাদের টার্গেট হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করা। 3 নম্বর সমীকরণে শুধুমাত্র বিটা দেওয়া আছে, আর 1 আর 2 নম্বর সমীকরণে আলফা দেওয়া আছে। এখন আমাদের কাজ কি? এই দুটি সমীকরণকে একটি সমীকরণে রূপান্তর করা। এখন এমনভাবে তৈরি করব যাতে 3 নম্বর সমীকরণের সাথে মিল থাকে। এখন 3 নম্বর সমীকরণে কি আছে? s2। s2-র পরিবর্তে আমরা কি লিখতে পারি? a2 b2। এই s2-র পরিবর্তে আমরা লিখতে পারি a2 b2। তো a2 b2 বলতে কি বোঝাচ্ছে? a2-র সাথে b2 গুণ অবস্থায় আছে। তাই আমরা a2 এবং b2 কে যদি গুণ অবস্থায় আনতে চাই,
এই ক্ষেত্রে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার দুটি সমীকরণ পরস্পরের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব যে এখন 2 নং ও 1 নং গুণ করে পাই। তাহলে 2 নং এবং 1 নং যখন গুণ করব, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা গুণ করব। তার মানে b2 কে a2 দ্বারা গুণ করলে a2 b2 হবে। তারপরে যেহেতু ইকুয়াল আছে ইকুয়াল নিব। তারপরে a1 কে b1 দ্বারা গুণ করলে a1 b1 হবে। তারপরে 1 প্লাস আলফা টি কে 1 প্লাস আলফা টি দ্বারা গুণ করলে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার হবে। যেহেতু একই জাতীয় দুটি পদ বা কোনো কিছুকে গুণ করলে তখন কি স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে বাম পক্ষের সাথে আমরা বাম পক্ষ গুণ করলাম আর ডান পক্ষের সাথে ডান পক্ষকে গুণ করলাম। করার b2 a2 b2 পরিবর্তে s2 নিতে পারি, s2 নিলাম। তারপরে a1 b1, তাহলে a1 b1 এর পরিবর্তে s1 নিতে পারি, সেজন্য আমরা a1 b1 এর পরিবর্তে s1 নিলাম। তারপরে এখানে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার এটা রাখলাম, এটাকে 3 নাম্বার দিলাম। এখন আমরা যেহেতু আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, সেক্ষেত্রে 4 নাম্বারকে 3 নাম্বার দ্বারা ভাগ করব। তাহলে লিখব যে এখন 4 নংকে 3 নং দ্বারা ভাগ করে পাই, বা আমরা 3 নংকেও 4 নং দ্বারা ভাগ করতে পারতাম। এখন 4 নাম্বারের বাম পক্ষে কি আছে s2, তাহলে বাম দিকে s2 নিলাম, আর যেহেতু ভাগ করব সেজন্য ভাগ চিহ্ন নিলাম। 3 নাম্বারের বাম পক্ষে কি আছে s2, তাহলে নিচে s2 নিব, আর যেহেতু এরপরে ইকুয়াল আছে ইকুয়াল নিব। এরপরে 4 নাম্বারের ডান পক্ষে আছে এতটুক, তাহলে 4 নাম্বারের ডান পক্ষে এতটুক নিলাম। তারপরে 3 নাম্বারের ডান পক্ষে আছে এতটুক, তাহলে এতটুক আমরা এখানে নিলাম। এখন এটা নেওয়ার পরে s2 কে s2 দ্বারা ভাগ করব, তাহলে কি উপরে 1 হবে নিচে 1 হবে। s1 কে s1 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি উপরে 1 নিচে 1। তারপরে এখানে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার আছে, এটা নিলাম। 1 প্লাস বিটা টি এটাও নিলাম। যেহেতু আমরা এটা নিচ্ছি, এখানে 1 1 নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 1 এর সাথে এটা গুণ করলে কি এটাই হবে, আবার এখানে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। বা সহজ কথায় আমরা এটাকে কাটাকাটি করলাম, কাটাকাটি করে বাদ দিলাম। এখন আর গুণ করব, তাহলে 1 প্লাস বিটা টির সাথে 1 গুণ করলে 1 প্লাস বিটা টি হবে, আর 1 প্লাস আলফা টি হোল স্কয়ারের সাথে 1 গুণ করলে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার হবে। এখন বাম দিকে যা আছে তাই নিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম। এখন ডান দিকে প্রথমে এটাকে a ধরবো, তারপর এটাকে এতটুকুকে b ধরবো। তাহলে 1 কে a ধরবো, আলফা টিকে b ধরবো, তার মানে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন 1 প্লাস বিটা টি নিলাম, 1 এর উপর স্কয়ার করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2, আলফা টি। আর এখন আলফা স্কয়ার টি স্কয়ারকে বর্জন করব। এর কারণ কি, এর কারণ হলো আমাদের প্রমাণে দেওয়া আছে 6 আলফা 3 বিটা 2 গামা। প্রমাণে কোথাও আলফা স্কয়ার নাই বা আলফা কিউব নাই। তার মানে আলফা বাদে যদি আলফা স্কয়ার থাকে, আলফা কিউব থাকে, এই ক্ষেত্রে এই পদগুলোকে আমরা বর্জন করব। সেজন্য এই আলফা স্কয়ার টি স্কয়ার যুক্ত পদ বা উচ্চতর ঘাতকে বর্জন করলাম। এখন এটাকে যদি বাদ দেই, তাহলে এটা বাদ, এটা থাকতেছে না। তো এই ক্ষেত্রে এখন এদিকে 1 আছে এদিকে 1 আছে, দুই দিক থেকে 1 1 কাটা যায়, তাহলে থাকে বিটা টি, আর এখানে থাকে 2 আলফা টি। এখন দুই দিক থেকে টি কাটা দিব, কাটা দিলে কি বিটা ইকুয়াল টু 2 আলফা। এখন প্রশ্নে যেহেতু 6 আলফা আর 3 বিটা আছে, এখন বিটার সাথে 3 নিতে হবে। তো বিটার সাথে 3 আনার জন্য আমরা কি করব, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 3 থাকবে, আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণা 6 হবে। তার মানে 3 বিটা ইকুয়াল টু 6 আলফা। তাহলে ফাইনালি 6 আলফা ইকুয়াল 3 বিটা পাইলাম। এখন এটাকে সাজাই লিখলে এটাকে বাম দিকে নিব আর এটাকে ডান দিকে নিব। এটাকে আমরা 5 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা আলফা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করব। গামা মানে কি, গামা মানে হলো আয়তন প্রসারণ সহগ। তার মানে একটি ঘনবস্তু নিয়ে চিন্তা করতে হবে। সেজন্য আমরা
ধরে নিব যে মনে করি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথাক্রমে দৈর্ঘ্য a1 প্রস্থ b1 এবং উচ্চতা c1 এবং কি আয়তন v1। তাহলে তাপমাত্রা T°C বৃদ্ধি করায় তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আয়তন সবকিছুই বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে লিখব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আয়তন বৃদ্ধির পরিমাণ যথাক্রমে a2 b2 c2 এবং v2। মানে দৈর্ঘ্য a2 বৃদ্ধি পাইছে, প্রস্থ b2 বৃদ্ধি পাইছে, উচ্চতা c2 বৃদ্ধি পাইছে এবং আয়তন কি v2 বৃদ্ধি পাইছে। তাহলে v1 মানে কি আদি আয়তন। আয়তনের সূত্র কি? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আদি আয়তন ইকুয়াল টু আদি দৈর্ঘ্য আদি প্রস্থ আদি উচ্চতা। তারপরে v2 কি? পরিবর্তিত আয়তন বা বৃদ্ধিকৃত আয়তন। তাহলে বৃদ্ধিকৃত আয়তন ইজ ইকুয়াল টু বৃদ্ধিকৃত দৈর্ঘ্য বৃদ্ধিকৃত প্রস্থ বৃদ্ধিকৃত উচ্চতা। এখন আমরা আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করব যে পরিবর্তিত মান ইকুয়াল টু আদি মান 1 প্লাস সহগ ইন্টু টি। তাহলে এখন দৈর্ঘ্যের হিসাব যদি করি পরিবর্তিত দৈর্ঘ্য ইকুয়াল টু আদি দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস সহগ। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে সহগ কি আলফা, তারপরে হবে টি। তো এটাকে 6 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রস্থের জন্য যদি হিসাব করি পরিবর্তিত প্রস্থ ইকুয়াল টু আদি প্রস্থ 1 প্লাস সহগ, প্রস্থের ক্ষেত্রে সহগ কি আলফা হবে ইন্টু হলো টি। এটাকে 7 নম্বর দিলাম। তারপরে উচ্চতার জন্য যদি হিসাব করি পরিবর্তিত উচ্চতা ইকুয়াল টু আদি উচ্চতা 1 প্লাস সহগ, উচ্চতার ক্ষেত্রে সহগ কি আলফা হবে ইন্টু টি। তো এটাকে আমরা 8 নম্বর দিলাম। দেওয়ার পরে এখন আয়তনের হিসাব করব। তাহলে আয়তনের হিসাবের ক্ষেত্রে পরিবর্তিত আয়তন ইকুয়াল টু আদি আয়তন 1 প্লাস সহগ, আয়তনের ক্ষেত্রে সহগ কি গামা ইন্টু টি। এটাকে 9 নম্বর দিলাম। এখন এখানে আলফা আছে, এখানে আলফা আছে, এখানেও আলফা আছে, তার মানে এই তিনটা সমীকরণে আলফা আছে, সেজন্য এই তিনটাকে কম্বিনেশন করব বা এক জায়গায় করব। এমনভাবে করব যাতে এই 9 নম্বরের সাথে মিল থাকে। এখন কিভাবে কম্বিনেশন করলে মিল থাকবে? যোগ করে, গুণ করে, না বিয়োগ করে, না ভাগ করে? এখানে আছে v2, v2 পরিবর্তে কি লেখা যায় a2 b2 c2, a2 b2 c2। এখন এখানে a2 b2 c2 কি পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের 6 নাম্বার 7 নাম্বার এবং 8 নাম্বার পরস্পরের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। সেজন্য আমরা লিখব 6 নং 7 নং ও 8 নংকে পরস্পরের সাথে গুণ করে পাই। তাহলে এখন এই তিনটা ইকুয়েশনকে গুণ করব। তাহলে a2 b2 c2 গুণ করে দিলাম, তার মানে কি a2 b2 c2। তারপরে ইকুয়াল আছে, ইকুয়ালের পরিবর্তে ইকুয়াল নিলাম। তারপরে a1 b1 c1 গুণ করলে কি a1 b1 c1, আর 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা টি, তিনটি একই অবজেক্ট বা একই বিষয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 1 প্লাস আলফা টি কিউব হয়ে যাবে, বা এখানে 1 প্লাস আলফা টি আছে, এখানে 1 প্লাস আলফা টি, এখানে 1 প্লাস আলফা টি, ভিত্তি একই। তাহলে সবগুলোর পরিবর্তে 1 প্লাস আলফা টি নিলাম। এখন ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার কি যোগ হয়। তো এখানে পাওয়ার মনে মনে 1 ধরলাম, এখানে 1 এখানে 1, তাহলে 1 আর 1 2, 2 আর 1 কত 3। এটা হলো। এখন a2 b2 c2 এর পরিবর্তে v2 লিখতে পারি, v2 লিখলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম। তারপরে a1 b1 c1, a1 b1 c1 এর পরিবর্তে v1 লিখতে পারি, তাহলে a1 b1 c1 এর পরিবর্তে v1 নিলাম। তারপরে হলো 1 প্লাস আলফা টি হোল কিউব, এটা যা আছে তাই নিলাম। এটাকে আমরা 10 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের টার্গেট যেহেতু গামা এবং আলফার মধ্যে সম্পর্ক স্থাপন করা, সেজন্য 10 নম্বরকে 9 নম্বর দ্বারা ভাগ করব। তাহলে লিখব যে 10 নংকে 9 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 10 নং এ বাম দিকে কি আছে v2 নিলাম, আর 9 নম্বরে বাম দিকে আছে v2, তাহলে v2 নিলাম। নেওয়ার পরে 10 নম্বরের ডান দিকে আছে এতটুক নিলাম, এখানে আলফা নিব। আর তারপরে 9 নম্বরের বাম দিকে কি ডান দিকে আছে এতটুক, তাহলে এতটুক নিলাম। নেওয়ার পরে v2 কাটা দিলাম, তাহলে কাটা দিলে উপরে 1 হবে, নিচে 1 হবে। আচ্ছা, এখন v2 কাটা দিব, কাটা দিলে উপরে 1 হবে, নিচে 1 হবে। v1 কাটা দিলাম, তাহলে এখানে থাকে 1 প্লাস আলফা টি হোল কিউব, আর এখানে থাকে 1 প্লাস গামা টি। এখন আমরা আর গুণ করব, 1 প্লাস আলফা টির সাথে 1 গুণ করলে 1 প্লাস আলফা টি,
ওয়ান প্লাস গামাটির সাথে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস গামাটি হবে, আর ওয়ান প্লাস আলফাটি হোল কিউবের সাথে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস আলফাটি হোল কিউব এখানে হবে। বাট আমরা হিসাবটি আরো শর্টকাটে করে দেব। কিভাবে? ওয়ানকে এ ধরবো, আলফাটিকে বি ধরবো, তার মানে এ প্লাস বি হোল কিউব। এটি সূত্র কি? এটি সূত্র হলো যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন ওয়ান প্লাস গামাটি রাখলাম, ওয়ানের উপর কিউব করলে ওয়ান প্লাস প্লাস দিলাম, ওয়ান স্কোয়ার করলে ওয়ান, থ্রির সাথে ওয়ান গুণ দিলে থ্রি, আলফাটি নিলাম, থ্রির সাথে ওয়ান গুণ দিলে থ্রি, আলফার উপর স্কোয়ার করলে আলফা স্কোয়ার, আর টি এর সাথে স্কোয়ার করলে টি স্কোয়ার, প্লাস প্লাস দিলাম, আলফার সাথে কিউব নিলে আলফা কিউব, টি এর সাথে কিউব নিলে টি কিউব। এখন প্রমাণে আছে শুধু আলফা স্কোয়ার বা আলফা কিউব এগুলা নাই, তার মানে এই পদগুলো বর্জন করব, যেহেতু প্রমাণে নাই। তাহলে এই দুইটি পদকে বর্জন করব এবং লিখে দিব উচ্চতর ঘাত বর্জন করে। তাহলে এই দুইটাকে বাদ দিলে এখানে থাকছে ওয়ান প্লাস থ্রি আলফা টি। তাহলে এখন উভয় দিক থেকে ওয়ান ওয়ান কাটা দিব, কাটা দিলে গামাটি থাকবে আর এখানে থ্রি আলফা টি। এখন এখানে টি কাটা দিলাম, তাহলে এদিকে থাকবে গামা, এদিকে থাকবে থ্রি আলফা। এখন প্রমাণে যেহেতু আছে টু গামা কিভাবে আনা যায়? অবশ্যই এই গামার সাথে টু গুণ করতে হবে। এখন গামার সাথে টু শুধু গুণ করলে চলবে না, পুরো সমীকরণের সাথেই টু গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো উভয় পক্ষে টু দ্বারা গুণ করে পাই। তাহলে গামার সাথে টু গুণ করলে টু গামা, আর থ্রির সাথে টু গুণ করলে 3 2 6। তার মানে বলতে পারি যে টু গামা ইকুয়াল টু কি 6 আলফা। এখন এখানে পাইছি 6 আলফা ইকুয়াল টু 3 বিটা, আর এখানে পাইলাম 6 আলফা ইকুয়াল টু 2 গামা। তার মানে এটা সমান সমান যদি এটা হয়, আবার এটা সমান সমান যদি এটা হয়, তাহলে আমরা বলতেই পারি যে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তাহলে এটা কয় নম্বর সমীকরণ? এটা হলো 5 নম্বর সমীকরণ, আর এটা হলো 11 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব 5 এবং 11 নং সমীকরণ হতে পাই বা তুলনা করে পাই। এখন এখানে পাইছি 6 আলফা ইকুয়াল টু 3 বিটা, আর এখানে পাইলাম 6 আলফা ইকুয়াল টু 2 গামা। তার মানে এটা সমান সমান যদি এটা হয়, আবার এটা সমান সমান যদি এটা হয়, তাহলে আমরা বলতেই পারি যে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তাহলে এটা কয় নম্বর সমীকরণ? এটা হলো 5 নম্বর সমীকরণ, আর এটা হলো 11 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব 5 এবং 11 নং সমীকরণ হতে পাই বা তুলনা করে পাই 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এটাই প্রমাণিত।